এ বিষয়ে বলবেন ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। এমআরএনএ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? এমআরএনএ এর পূর্ণরূপ হচ্ছে মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড। মেসেঞ্জার মানে বার্তাবাহক। তো কোষের নিউক্লিয়াস থেকে বার্তা বহন করে সে সাইটোপ্লাজমে নিয়ে যায় এবং সেখানে বিভিন্ন রকম কাজ সম্পাদন করার ব্যাপারে একটা মধ্যবর্তী অণুর ভূমিকা রাখে। তো এই অণুটি আসলে একটা অণু না, এটা একটা গ্রুপ অফ মলিকিউলস। তো এই গ্রুপ অফ মলিকিউলস বা এই অণুর সমষ্টিকে নানাভাবে ব্যবহার করে আমাদের মতো, আমাদের পছন্দ মতো, ইচ্ছা মতো, প্রয়োজন মতো পরিবর্তন করার এবং কোষকে কোনো একটা সিগন্যাল পাঠানোর যে প্রযুক্তি, সেটি হচ্ছে এমআরএনএ প্রযুক্তি। এমআরএনএ প্রযুক্তির ক্রমবিকাশ সম্পর্কে শুনতে চাই। আসলে এমআরএনএ প্রযুক্তির ক্রমবিকাশ সম্পর্কে বলতে গেলে একেবারে আরএনএর আবিষ্কার থেকে শুরু করতে হয়। সেটা 61 সালের ঘটনা। জ্যাকব মোনড এবং ব্রেনার ব্যাকটেরিয়াতে এটা খুঁজে পান। তবে আরএনএর আরও আগে আসছে ডিএনএ। সেটা মিশনার 1859 সালে আবিষ্কার করেছিলেন, কিন্তু তখনও তার কি কাজে লাগে এটা পরিষ্কার ছিল না। সেটা জানতে জানতে আরো অনেক লম্বা সময় লেগে গেছে। তারপরে ততদিনে মিসিসিপি, নীল নদ, গঙ্গা, যমুনা জল অনেক গড়িয়েছে এবং ডাবল হেলিক্স আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কারও, হ্যাঁ, ডিএনএ ডাবল হেলিক্স আর কি আবিষ্কার করার জন্য পুরস্কার হয়েছে। কিন্তু তখনও এটা ঠিক নিশ্চিত ছিল না যে ডিএনএ জীবনের সংকেত বহন করে, প্রোটিন জীবনের বিভিন্ন কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, কাঠামো তৈরি করে। তো সেই সংকেতটা, ডিএনএ সংকেত এই প্রোটিন পর্যন্ত পৌঁছে কি করে, এটা অব্যাখ্যাত ছিল, অজানা ছিল। তো সেইটার উত্তর খুঁজতে খুঁজতে এই আরএনএ ব্যাকটেরিয়াতে প্রথম 61 সালে আবিষ্কার হয়। তবে তখন যেটা পাওয়া গিয়েছিল এটা একটা বৈজ্ঞানিক কিউরিওসিটির আনসার, এটা কোনো টেকনোলজি হিসেবে না যে এর মাঝখানের মিসিং লিঙ্কটা কি। তো সেটা পাওয়া গেল আরএনএ। তো এখন সেটা একটা বৈজ্ঞানিক কিউরিওসিটির উত্তর দিল ঠিকই, কিন্তু এটাকে নিয়ে কোনো ভায়াবল টেকনোলজি করা যাবে সেই আইডিয়াটা আসতে আরো অনেক বেশি সময় লেগেছে। প্রথম এই ব্যাপারে কোনো একটা ভায়াবল ইফোর্ট বা একটা প্রচেষ্টা আমরা পাই সেটাও 90 এর দশকে, 90 থেকে 2000 সালের মধ্যে। তখন দুইজন বিজ্ঞানী, প্যাট্রিক লু এবং ইংমার হের, একজন ফরাসি আর একজন সম্ভবত জার্মান। তো এই দুই বিজ্ঞানী তারা চেষ্টা করেন যে এই এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকমের ভ্যাকসিন, ওষুধ বা বায়োমেডিক্যাল কাজে এটাকে ব্যবহার করা যায় কিনা। তো তারা সেই সময়কার টেকনোলজি দিয়ে চেষ্টা করতে থাকেন, কিন্তু তখনকার টেকনোলজি তো খুব একটা ডেভেলপ ছিল না, যে কারণে তাদের এক্সপেরিমেন্টগুলো আসলে মানে আমি বলতে পারি যে ফেইল্ড বলবো না, বলবো যে এ সিরিজ অফ সাকসেসফুল ফেইলিয়র্স। খুবই চমৎকার। হ্যাঁ, তো এই ফেইলিয়র গুলো পরবর্তীতে পথ দেখাতে আমাদের সহায়তা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই দুই বিজ্ঞানী এবং পরবর্তীতে যারা এমআরএনএ কে প্রযুক্তিতে নিতে চান, তো তাদের মানে ব্যাপারে এক ধরনের একটা নেগেটিভ অ্যাটিটিউড চলে আসে। যারা এমআরএনএ প্রযুক্তির কথা বলেন, এমআরএনএ নিয়ে কিছু ডেভেলপ করতে যান, তখন ওই ফেইলিয়র গুলো দেখে তৎকালীন যে মূলধারার যারা বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তো তারা নাক ছিটকাতেন, নাকচ করে দিতেন। হ্যাঁ, করে দিতেন। তারপরে বেশ কিছু টেকনোলজিক্যাল সীমাবদ্ধতা তো ছিল, যেমন ডিএনএ বা প্রোটিন খুবই স্টেবল, স্থিতিশীল মলিকুল, কিন্তু আরএনএ কোষের মধ্যে খুবই অল্প সময়ের জন্য থাকে। যদি ইনজেক্ট করা হয় তাহলে শরীর সেটাকে হচ্ছে ভাইরাস বা একটা রোগ জীবাণু ভেবে সেটাকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। আরএনএ খুবই অল্প সময়ের জন্য পাওয়া যায়। তো সব, এবং আরএনএ কৃত্রিমভাবে তৈরি করার প্রযুক্তিও তখন খুব একটা আবিষ্কার হয়নি, বা যেটাও হয়েছে সেটাও খুব মাস প্রোডাকশন টেকনোলজিক্যাল, সেইটার জন্য খুব উপযুক্ত নয়। তো সেই সব কারণে এই প্রযুক্তিটা নিয়ে যারাই কাজ করতে চেয়েছেন তারা শুধু নিরুৎসাহিতই হয়েছেন। তাদের কারোর চাকরি গেছে, কেউ গবেষণার ফান্ডিং হারিয়েছেন, কেউ বিজ্ঞানী মহলে আর কি চেহারা দেখাতে পারেননি। তো সেই সাকসেসফুল ফেইলিওর গুলো পরবর্তী যারা এই প্রয়াসটাকে এগিয়ে নিয়েছেন তাদের জন্য সাকসেসফুল ফেইলিওর, কিন্তু সেই বিজ্ঞানীদের জন্য, সেই সময় যারা এমআরএনএ নিয়ে কাজ করতেন তাদের জন্য তো একটা অভিশাপ ছিল সেই সময়। কারণ এমআরএনএটাকে একটা বন্ধা ফিল্ড হিসেবে, একটা ব্যারেন একটা গবেষণা ফিল্ড হিসেবে দেখা হতো। 2000 সালের পরে
একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট কাতালিন কারিকো, তো তিনি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে তখন গবেষণা করছেন। অলরেডি তার পিএইচডি করা শেষ, তার পিএইচডি বিষয়বস্তু এমআরএনএ ছিল না, অন্য বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে তিনি তার পিএইচডি কমপ্লিট করার পরে উনি এটা নিয়ে আগ্রহী হয়ে উঠলেন, এবং সেই আগ্রহের মধ্যে দেখা গেল যে বারবার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জল ঢেলে দিচ্ছে, তাকে প্রমোশন না দিয়ে জুনিয়র পোস্টে আটকে রাখছে। তো এরপরেও উনি দমে যাননি। তো ভাগ্যক্রমে তার সাথে ড্রু ওয়াইজম্যান নামে আরেকজন বিজ্ঞানী সাক্ষাৎ, উনি তখন এইচআইভির ভ্যাকসিন নিয়ে কাজ করছিলেন। তো ইন্টারেস্টিংলি এইচআইভি কিন্তু একটা আরএনএ ভাইরাস, অর্থাৎ এইচআইভির মধ্যে যে জেনেটিক ইনফরমেশন থাকে সেটা আরএনএ হিসেবে থাকে, ডিএনএ হিসেবে না। তো উনিও ভাবছিলেন আরএনএ দিয়ে কিছু একটা করা যায় কিনা, যেটা দিয়ে এইচআইভির প্রতিরোধক একটা ভ্যাকসিন বানানো যাবে। আর ওদিকে ক্যাথলিন কারিকেও তখন এমআরএনএ সম্ভাবনা নিয়ে চিন্তা করছিলেন। তো এই দুজনের কোলাবোরেশনে তখন তারা একটা মেজর প্রবলেম সলভ করলেন। সেটা হচ্ছে যে শরীর যে রিজেক্ট করে দেয় এটাকে, মানে বাইরের বস্তু মনে করে, কারণ একটা শত্রু মনে করে, তো সেইটাকে কি করে পাশ কাটানো যায়। তো সেই কাজটা হচ্ছে যে আরএনএর যে 4টা বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন। তো তার মধ্যে এই ইউরাসিলটাকে যদি চেঞ্জ করে সিডো ইউরিডিন দিয়ে দেওয়া যায়, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাকে আর রোগ জীবাণু মনে করে না, শত্রু মনে করে না, তাকে আক্রমণ করে না। কিন্তু কোষ ওইটাকে ইউরাসিল ধরে নিয়ে ঠিকই পরবর্তী স্টেপগুলো, সিগন্যালগুলো চালাতে পারে। তাহলে এই সব প্রবলেমটা সলভ করার জন্যই তারা কিন্তু মানে পরবর্তীতে, অর্থাৎ খুব বেশি দিন আগে না, এই ওনার প্রবলেমটা সলভ করেছিলেন কিন্তু অ্যারাউন্ড 2005 সেই সময়ে। কিন্তু সেইটার বাস্তবায়ন এবং বাস্তব প্রয়োগ আস্তে আস্তে আরো অনেক সময় লেগেছে, এবং নোবেল পুরস্কার ওনারা পেতে পেতে সেটা 2023 সাল লেগে গিয়েছে। পুরস্কারে ভূষিত হয়েছেন। এমআরএনএ ভ্যাকসিনকে কেন সম্ভাবনার নতুন ধার বলা হয়? ভ্যাকসিন এর মূল ধারণাটা যদি আমরা বলি যে মানে নতুন ধারণা যেটা বলা হচ্ছে, তাহলে নতুন ধারণা বলতে হলে কার সাপেক্ষে নতুন সেটা আমাদেরকে আগে বলতে হবে। তো নতুন ধারণা বলতে গেলে গতানুগতিক বা মূল ধারায় কোনটা ছিল। তো ভ্যাকসিন মূলত হচ্ছে 2 প্রকার। আমরা যেরকম ইংরেজি গ্রামারে পড়েছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ওরকম ভ্যাকসিনও গতানুগতিক ভ্যাকসিন যেটা, সেটা অ্যাক্টিভ ভ্যাকসিন হয়, প্যাসিভ ভ্যাকসিন হয়। তো অ্যাক্টিভ ভ্যাকসিন হচ্ছে যে রোগ জীবাণুর কোনো একটা নিষ্ক্রিয় অংশ বা একটা নিষ্ক্রিয় ভাইরাস বা তার কোনো অংশ, সেটাকে যদি শরীরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে রোগ আক্রান্ত হবে না ঠিকই শরীর, কিন্তু রোগ জীবাণুটাকে চিনে পরবর্তী অ্যাটাকের জন্য সে প্রস্তুত থাকবে, যাতে পরবর্তীতে অ্যাটাক করলে সাথে সাথে সেটার মোকাবিলা করতে পারে, আগে থেকে তার অস্ত্রশস্ত্র অ্যান্টিবডি তৈরি থাকবে। কিন্তু এই প্যাসিভ ভ্যাকসিন হচ্ছে সরাসরি অ্যান্টিবডিটা দিয়ে দেওয়া। তো অ্যাক্টিভ ভ্যাকসিন খুব স্থায়ী তুলনামূলকভাবে, কারণ প্যাসিভ ভ্যাকসিন হিসেবে সরাসরি অ্যান্টিবডি দিয়ে দিলে খুব স্থায়ী হয় না। তো মূলত হচ্ছে অ্যাক্টিভ ভ্যাকসিনকে আমরা ভ্যাকসিনেশন হিসেবে জেনে আসছি এতদিন ধরে। এমআরএনএ হচ্ছে একটা ইনস্ট্রাকশন, একটা ম্যানুয়াল, কোষকে বলা যে হচ্ছে ভাইরাসও দিচ্ছি না, ওই ম্যানুয়ালটা হচ্ছে মানে আর্টিফিশিয়ালি প্রিন্ট করা, আমরা ম্যানুয়াল প্রিন্ট করি না, তো আরএনএ প্রিন্টার আছে সেরকম। সেখানে আমি যদি ভাইরাসের কোড জানি, তার যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে SARS-CoV-2, এটার ক্ষেত্রে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে শরীর রিয়াক্ট করে, এটা দেখা গেছে। তো গতানুগতিক পদ্ধতিতে তৈরি করতে হলে ওই আরএনএ ভাইরাস মানে ওই আরএনএ টুকরো না, ওই ভাইরাসেরই একটা সংগ্রহ করে সেখানকার একটা টুকরো দিতে হতো, দিলে সেটা এগেনস্টে শরীর তখন প্রোটেকশন নেওয়া শিখতো। কিন্তু এমআরএনএ প্রযুক্তি এই কাজটাকে, স্টেপটাকে বাইপাস করতে পারে। সে সরাসরি এমআরএনএ যে অংশটুকু দিলে ওই রকম স্পাইক প্রোটিন একটা পার্ট তৈরি করে দিবে, সরাসরি সেই ইনস্ট্রাকশনটা কোষকে বলে দেয়। অর্থাৎ কোষ নিজেই নিজের ভ্যাকসিন তৈরি করে এবং নিজেই সেটার বিরুদ্ধে আবার প্রতিরোধও তৈরি করে। এবং এই বিষয়টা অনেকটা বলা যেতে পারে যে কাউকে যদি আপনি কিছু টাকা দেন, সে ওই দিনকার জন্য হচ্ছে খাবার পাবে, কিন্তু কাউকে যদি জীবিকা উপার্জনের উপায় শিখিয়ে দেন, তাহলে সে সেটা দিয়ে আরো দীর্ঘমেয়াদী এবং সাস্টেইনেবল একটা চলতে পারবে। তো এই এমআরএনএ প্রযুক্তি হচ্ছে যে কোষকে শিখিয়ে দেওয়া যে তাকে কি করতে হবে এবং সেইটার এগেনস্টে কি করতে হবে, কি তৈরি করতে হবে এবং সেইটার এগেনস্টে কি করতে হবে। এটা অনেকটা ওইরকম ব্যাপার। এবং এক্ষেত্রে ভ্যাকসিন প্রোডাকশনের কস্ট মানে অনেক কমিয়ে ফেলা যায়, টাইমলাইন অনেক ছোট করে আনা যায়, এবং অনেক আনসার্টেনিটি এখানে থাকে না। যেমন সরাসরি ভাইরাসের টুকরা থেকে করতে গেলে এটা খুব এক্সটেন্সিভ হিউম্যান ট্রায়াল লাগে, কারণ ভাইরাসের
একটা অংশ নিচ্ছি, এটা সরাসরি বায়োলজিক্যাল একটা আইটেম, আমি একটু নিষ্ক্রিয় করে ব্যবহার করছি, কিন্তু আদতে তো সেটা ভাইরাস, তাই না? অনিশ্চয়তা থেকে হ্যাঁ, অনিশ্চয়তা থেকে যায়, কিন্তু এখানে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে যে আমি ঠিক কোনটুকু মানে সিনথেসিস করে বা প্রিন্ট করে দিব। এমআরএনএ প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা কতখানি? আসলে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা, মন্তব্য করা খুবই মুশকিল। মানে একটা কথা আছে, পূর্বাভাস দেওয়া আসলে খুবই কঠিন, বিশেষ করে ভবিষ্যৎ সম্পর্কে। তো এই প্রযুক্তির এখনো বেশ কিছু দিক আছে যে জিনিসগুলো আমরা হয়তো খুব স্বল্প মেয়াদে জানতে পারবো না। যেমন এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে, যেমন মডার্না বা ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিনগুলো করোনার সময় দেওয়া হয়েছিল, এগুলোর খুব দীর্ঘমেয়াদী কিছু কিছু সাইড এফেক্ট খুব রেয়ার, খুবই রেয়ার, কিন্তু আমরা পাচ্ছি। সেটা কোভিড চলাকালীন সময় খুব একটা বোঝা যায়নি, এখন আসছে, কিন্তু আসলে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা কিন্তু খুবই জটিল কাজ, বিশেষ করে মেডিকেল সায়েন্সে আরো জিনিসটা জটিল, যে এতগুলো ফ্যাক্টর, এতগুলো নিয়ামক কাজ করে, যে আসলে জটিল ধাঁধাগুলোকে সলিউশন করে আগিয়ে যেতে হবে। এখন মূল প্রযুক্তিটা আমাদের হাতে চলে এসছে, এখন সেটাকে রিফাইন করা, সেটা সাইড ইফেক্ট গুলোকে সতর্কভাবে মনিটর করা, এবং সেই সাইড ইফেক্ট যদি আসলেই এস্টাবলিশ করা গিয়ে থাকে, তাহলে সেটার কারণ খুঁজে বের করে সেইটাকে সমাধান করা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এমআরএনএ প্রযুক্তি নিয়ে চমৎকার ও তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।